পর ইউক্রেনের প্রেসিডেন্টও বৈঠকে যোগ দিচ্ছেন না। সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে তুরস্কের গ্রাউন্ড হ্যান্ডলিং ফার্ম সেলেবি ইন্ডিয়া প্রাইভেট সন্ধ্যের পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ঘেরাওয়ের জেরে বিকাশ ভবনে আটকে থাকা সরকারি কর্মীদের পুলিশ বার করতে গেলে দুবারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া আজ কাতারের দোহায় তার প্রথম ডায়মন্ড লিগ ম্যাচে খেলতে নামবেন। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা সমাধানে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলামাবাদের সঙ্গে যে কোনো রকম বোঝাপড়া হবে কঠোরভাবে দ্বিপাক্ষিক। নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ড জয়শঙ্কর বলেন, ভারত স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে কথা হবে কেবল পাক অধিকৃত কাশ্মীরে বেআইনিভাবে তাদের দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড খালি করার বিষয়ে। বিদেশমন্ত্রী জোর দিয়ে বলেন যে এ বিষয়ে জাতীয় মতৈক্য বহু বছর ধরে চলে আসছে এবং এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে কেবল সন্ত্রাসবাদ নিয়ে কথা হবে। পাকিস্তানের কাছে সন্ত্রাসবাদীদের যে তালিকা রয়েছে তা হস্তান্তরের পাশাপাশি জঙ্গি পরিকাঠামোগুলি পুরোপুরি ধ্বংস করে দিতে হবে বলে ড জয়শঙ্কর মন্তব্য করেন। বিদেশমন্ত্রী এ বিষয়ে জোর দিয়ে জানিয়েছেন যে পাকিস্তানের চালানো সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে। In the last 3 decades, our economic engagements have grown steadily. They've been underpinned by trade, by investment, by technical cooperation. And we have a diversified basket which includes pharmaceuticals, textiles, automobiles and machinery, while we import coffee, wood and leather from Honduras. This commercial exchange highlights the considerable potential that exists in areas such as agribusiness, renewable energy, healthcare, information technology, manufacturing. এর আগে নতুন দিল্লিতে হন্ডুরাসের দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে ড জয়শঙ্কর বলেন, শেষ 3 দশকে ভারত এবং হন্ডুরাসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য 300 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হয়েছে। নতুন দিল্লিতে হন্ডুরাসের দূতাবাসের উদ্বোধনে বাণিজ্য প্রচারকে সহায়তা করবে এবং ব্যবসায়ীদের মেলামেশার কেন্দ্র হিসেবে দূতাবাসকে ব্যবহার করতে উৎসাহিত করবে বলে তিনি মন্তব্য করেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নির্ভুলভাবে সন্ত্রাসবাদে আঘাত হেনে ভারত বিশ্বে সন্ত্রাস দমনের নতুন মানদণ্ড তৈরি করেছে, পাশাপাশি তুলে ধরেছে শান্তি সম্পর্কে ধ্যান ধারণা। তিনি বলেন, সন্ত্রাসবাদ এখন আর কোনো একটি দেশের উদ্বেগের বিষয় নয়, এটি সারা বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ। জয়পুরে ভৈরব সিং শেখাওয়াত স্মৃতি পুস্তকালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, ভারত এই প্রথম আন্তর্জাতিক সীমানা বরাবর জৈশে মোহাম্মদ ও লস্কর ই তৈবার ঘাঁটিগুলিতে নির্ভুলভাবে আঘাত হেনেছে এবং বিশ্ব এ নিয়ে কোনো প্রমাণ চায়নি। এতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সামরিক শক্তির সাফল্যই শুধু নয়, প্রমাণিত হয়েছে ভারতের কূটনৈতিক জয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অপ্রতিরোধ্য জবাব। শ্রীনগরের বাদামীবাগ ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর 15 কোরের জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে গতকাল তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর শৌর্য, সাহস এবং নিখুঁত অভিযান প্রশংসনীয়। हर आतंकी ठिकाना, चाहे वह घाटियों में छुपा हो या बंकरों में दबा हो, हम वहां पहुंचेंगे और दुश्मन की छाती चीरकर हम उन आतंकी ठिकानों को खत्म करके ही हम वापस लौटेंगे। ऑपरेशन सिंदूर आतंकवाद के खिलाफ भारत द्वारा चलाई गई अब तक के इतिहास की यह सबसे बड़ी कार्रवाई है। শ্রী সিং বলেন, দেশ মাতৃভূমি রক্ষায় সামরিক বাহিনীর সাহস, দায়বদ্ধতা এবং দৃঢ় সংকল্পের জন্য গর্বিত। পাকিস্তান কিভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো ভারতকে হুমকি দিয়েছে গোটা বিশ্ব তা দেখেছে। পাকিস্তানের হাতে পরমাণু হাতিয়ার কতটা সুরক্ষিত তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সহ বরিষ্ঠ সেনা আধিকারিকরা। জম্মুতে গত সন্ধ্যায় ভারতীয় সেনার সংহতিতে প্রায় 10,000 মানুষ তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন। এই যাত্রা জম্মু উন্নয়ন দপ্তরের ইন্দিরা চক থেকে শুরু হয়ে জম্মু কাশ্মীরের প্রেস ক্লাবে শেষ হয়। জাতীয় পতাকা উত্তোলন, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় সেনা জিন্দাবাদ ধ্বনিতে এই যাত্রা সমাপ্ত হয়। নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, প্রাক্তন সেনা কর্তা সহ অনেকেই এই যাত্রায় অংশগ্রহণ করেন। জম্মু কাশ্মীরের বিজেপি রাজ্য নেতৃত্ব এই পদযাত্রার জন্য জম্মুর নাগরিক সমাজকে ধন্যবাদ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রক ত্রিপুরা স্টেট রাইফেলস টিআরএস এর আরও একটি ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের সময় টিআরএস এর নতুন ব্যাটালিয়ন তৈরির যে প্রস্তাব দিয়েছিলেন তার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিক সূত্রে জানা গেছে, টিআরএস এর এই নতুন ব্যাটালিয়ন তৈরির জন্য কেন্দ্রীয় সরকার এককালীন 50 কোটি টাকার আর্থিক সহায়তা দেবে। ওয়াকফ সংশোধনী আইন 2025 কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ মামলায় সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার 20 তারিখ অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নেবে। প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি জর্জ আগস্টিন মাসিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই দিন 1995 এর ওয়াকফ আইনের কোন ধারার উপর স্থগিতাদেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে না। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে গতকাল কলকাতার সল্টলেকে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়া, পরীক্ষায় না বসা সহ একাধিক দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বিকাশ ভবনে ঢুকতে গেলে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে তা ধস্তাধস্তির রূপ নেয়। বিকাশ ভবনের সামনে বিক্ষোভকারীরা অবরোধ শুরু করলে ভেতরে আটকে পড়েন বিকাশ ভবনে আসা হাজারখানেক কর্মী ও অন্যান্য কাজে আসা মানুষজন। সন্ধ্যার পর বাড়ে পুলিশি সক্রিয়তা, বেধড়ক লাঠিচার্জ করে খালি করে দেওয়া হয় বিকাশ ভবন চত্বর। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল। তুরস্কে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই বৈঠকে যোগ দিচ্ছেন না। অন্যদিকে রাশিয়া দ্বিতীয় স্তরের প্রতিনিধি দল পাঠিয়েছে। আগেই জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান। আঙ্কারায় গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। তিনি বলেন, রাশিয়ার প্রতিনিধি দলে এমন কোন ব্যক্তি নেই যিনি নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। মস্কো যুদ্ধ শেষ করতে চাইছে না বলে তিনি অভিযোগ করেন। এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, এই শান্তি আলোচনা থেকে বিশেষ কিছু অগ্রগতির সম্ভাবনা না থাকায় তিনিও বৈঠকে যোগ দিচ্ছেন না। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি সাক্ষাৎ না হওয়া পর্যন্ত শান্তি আলোচনায় প্রকৃত অগ্রগতি আশা করা যায় না। উল্লেখ্য, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গত রবিবার সরাসরি পুনরায় আলোচনা শুরুর প্রস্তাব দেওয়ার পরেই ইস্তানবুলে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। সরকার তুরস্কের গ্রাউন্ড হ্যান্ডলিং ফার্ম সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করেছে। সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালের নভেম্বরে BACAS এর মহানির্দেশক এই কোম্পানির নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রে অনুমোদন দিয়েছিলেন। সেলেবি এভিয়েশন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, গোয়া, কোচি এবং কন্নুর সহ 9টি শহরের বিমানবন্দরে যাত্রী হ্যান্ডলিং, ফ্লাইট অপারেশন, পণ্য এবং ডাক পরিষেবার পাশাপাশি অ্যারো ব্রিজ ব্যবস্থাপনাও করে। গাজা ভূখণ্ডে বুধবার মধ্যরাত থেকে ইসরায়েলি বিমান হামলায় 115 জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এটি নৃশংসতম আক্রমণের অন্যতম ঘটনা। দক্ষিণের শহর খান ইউনিসে রাত দিনের বোমা হামলায় পরিবারগুলির আশ্রয়স্থল ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি নিহত হয়েছেন 56 জন। উত্তরের জাবালিয়া শহরে একটি স্বাস্থ্যকেন্দ্র, জাবালিয়া শরণার্থী শিবিরে একটি প্রার্থনা স্থলকে নিশানা করে বোমা হামলা চালানো হলে 13 জন প্রাণ হারান। কৈলাস মানস সরোবর যাত্রা এবছরের জন্য শুরু হয়েছে। অন্যান্য দেশের তীর্থযাত্রীরা নেপালের সিমকোট হয়ে মানস সরোবরের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করেছেন। হিমালয় পার্বত্য অঞ্চলে এই জায়গা হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র। তীর্থযাত্রীরা আকাশপথে অথবা সড়কপথে নেপালগঞ্জের লুম্বিনী থেকে কর্ণালী অঞ্চলের হুমলা জেলার সিমকোটে পৌঁছন। ভারতের বিদেশ মন্ত্রকও মানসরোবর যাত্রা শুরু করেছে, যা এবছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত চলবে। জ্যাভলিনে ভারতের দুবারের অলিম্পিক পদকজয়ী ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া আজ কাতারের দোহায় তার প্রথম ডায়মন্ড লিগ ম্যাচে খেলতে নামবেন। বিশ্ব অ্যাথলেটিক্স ও ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের সঙ্গে নীরজ চোপড়ার যৌথ উদ্যোগে আগামী 24 মে থেকে প্রস্তাবিত NC ক্লাসিক 2025 বাতিল হয়ে যাওয়ায় এটি হবে তার প্রথম বড় মঞ্চ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, ভারত পাকিস্তানের সমস্যা সমাধানে কোন তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নির্ভুলভাবে সন্ত্রাসবাদে আঘাত এনে ভারত বিশ্বে সন্ত্রাস দমনের নতুন মানদণ্ড তৈরি করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।